সুধী দর্শক শ্রোতা, আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় বিপর্যস্ত আওয়ামী লীগ ও ঘুরে দাঁড়ানোর কৌশল এবং পরিকল্পনা। আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবার পরিচিত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব অমির রহমান পিয়াল। পিয়াল ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। আই অ্যাপ্রিসিয়েট ইট। আপনার শরীর কেমন এখন? এটা আসলে উঠানামার মধ্যে আছে। সকালে ব্লাড প্রেশার যখন চেক করলাম দেখি যে অনেক লো, আবার কালকে রাতে অনেক হাই ছিল, এই টাইপের আর কি। মানে তবে আপনাকে আজকে খুব ফ্রেশ দেখাচ্ছে। এটার কারণে একটু আগে শেভ করে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করি। নিশ্চয়ই। আমরা সবাই জানি একটি পরিকল্পিত আন্দোলন, ষড়যন্ত্রই আমি বলি আসলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছেড়ে যেতে বাধ্য হলেন। শোনা যাচ্ছে এই পরিকল্পনা আসলে 2018 সাল থেকেই করা হচ্ছিল, এরকম শোনা যায়। তো আওয়ামী লীগের মতো এরকম একটা দল এত বছর ক্ষমতায়, কিন্তু এই পরিকল্পনাটা যে এতদিন যাবৎ হচ্ছিল, এটা কেউ টের পেল না, কোনো গোয়েন্দা সংস্থা কেউই, বা ভেতরে বা কেউ কেউ টের পেলেন না। এটা এটা কিভাবে সম্ভব? এইটা সম্ভব ওই সময় যখন আপনি, মানে ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ক্যান, মানে ইফ ইউ ক্যান ডিফিট দেম, হ্যাঁ, আপনি যদি কাউরে পরাজিত করতে না পারেন, তার সাথে মিশে যান। আওয়ামী লীগে কি পরিমাণ ইনফিল্ট্রেশন হয়েছে আপনি যে 18 বলেন, আমি তো মনে করি আরো আগে থেকেই হচ্ছে। হ্যাঁ, এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে সেন্ট্রাল নেতৃত্বের 60-70% কম্প্রোমাইজড। আমরা আচ্ছা। যখন হ্যাঁ, আমরা যখন মনে করেন ইভেন আপনার 90s এর আওয়ামী লীগ দেখেন, আপনার নিশ্চয় স্মৃতিতে আছে যে ওই স্বৈরাচার বিরোধী আন্দোলনের হ্যাঁ হ্যাঁ, আওয়ামী লীগ, তাই না? আমরা তো তখন বিরোধী দলই, এবং মোটামুটি রাজপথ কাঁপাইতো আওয়ামী লীগই, তাই না? একদম। হুম। এখন আহ, এমন কোন নেতার নাম বলেন তো যে আসলে বৈশা থাকতো হাইকমান্ড কি বলবে, যে হাইকমান্ড থেকে নির্দেশ আসলে আমরা এই কাজটা করব, নাহলে আমরা করব না। করবো আজকে না, এখানে এক্স্যাক্টলি। মিছিল হবে, এটা আমরা, আমাকে শেখ হাসিনা বলতে হবে ফোন করে, নাহলে আমরা এই মিছিল করব না। এমন কোন নেতা ছিল না। না। ঠিক আছে, আমাদের ওই সময়কার নেতৃত্ব সব পরীক্ষিত। ইভেন 2004 সালে এই যে গ্রেনেড হামলা হইলো, ওইখানেও কিন্তু সব পরীক্ষিত নেতৃত্ব। পরীক্ষিত না। হ্যাঁ, তাই না? এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আহ, ইয়া কালচার শুরু হয়েছে। এটাকে আপনি কি বলবেন, এই যে ভাই মানে, কালচার বা এই ধরনের কিছু? না না, ভাই কালচার মানে সবকিছু ইনক্লুড করেই যেটা হয়েছে, যে এটা হলো বিজনেস টাইপের একটা কালচার আর কি। হ্যাঁ, যে যেখানে স্যার ডাকতে হবে, হ্যাঁ, ইয়া রাখতে হবে, এবং ওই ভাই যেটা বললেন, ভাই ছাড়া কথা নাই। কোথাও গেলে ভাইয়ের লগে সেলফি, দ্যাটস ইট। হ্যাঁ, এবং নিজেদের মধ্যে বিবাদ, হ্যাঁ, এই গ্রুপিং সেই গ্রুপিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে যে এই আওয়ামী লীগ বলেন, এদের আহ, দীর্ঘ সময় আসলে রাজপথে অনুপস্থিতি কারণে তারা কোনো শিক্ষা পায় নাই। নাহলে আপনি এইটা দেখেন যে 4ই আগস্ট ঢাকা শহরে না হলে 5 লাখ লোক যদি থাকে, হুম। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিলে, হ্যাঁ, এই লোকগুলাকে কেন মানে রাত্রেবেলা নির্দেশ দেওয়া হলো মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য? এই 4-5 লোক কি ঠেকাইতে পারতো না? তো হ্যাঁ, আপনি আর্মি কি 4-5 লাখ টাকা মেরে ফেলতে পারতো? এত বড় মেসাকার কি সম্ভব ছিল? আর আওয়ামী লীগ যারা করে তারা কি একেবারে পানিতে পড়া লোক? যদি নেতৃত্ব বলে যে সরে যাও, তখন কি করবেন আপনি? ঠিক আছে, তার মানে ওইখানে কম্প্রোমাইজটা হয়ে গেছে। সিরাজউদ্দৌলা হারছে যুদ্ধে, কারণ আলীবর্দী, এই যে আলীবর্দী বলতেছে, মীর জাফর 1 লাখ সেনাদল নিয়ে চুপচাপ দাঁড়ায় ছিল। সেনাদল নড়ে নাই, কারণ ওই সেনাপতি সেনাপতির হুকুম নাই, হুকুম। তাই না? কিন্তু ওই যে মোহনলাল, মীর মদন, এরা তো ঠিকই যুদ্ধ করছে, কারণ তাদের বুকের ভিতর একটা ইয়া ছিল, দেশপ্রেম ছিল, তাই না? দেশপ্রেম। সো দ্যাটস ইট। আওয়ামী লীগ, আমি মনে করি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করছে
এই ইনার সার্কেলটা যারা আসলে কম্প্রোমাইজ হয়েছে, এবং দ্যাট ওয়াজ দ্য মেজর পার্ট অফ দ্য মেটিকুলাস প্ল্যান উই আর টকিং অ্যাবাউট। আপনি যেই মেটিকুলাস প্ল্যানের কথা বলতেছেন, এই মেটিকুলাস প্ল্যানটা সাজানো হয়েছে যে আওয়ামী লীগের ভিতরে ঢুইকা কোর কিছু পাবলিককে নিয়ে আসতে হবে নিজেদের দলে। এদেরকে অফ করাই দিলে দেখা যাবে যে এই প্ল্যানটা সাকসেসফুল হবে। সো এগুলো আওয়ামী লীগ জানতো না বা এইটা বলতে পারেন যে শেখ হাসিনা জানতেন না, কারণ তার কানে পৌঁছানোর আহ, অবস্থায় এরা রাখে নেই। এখন মানে এটা আমি জাস্ট এমনি জানতে চাইছি, কারণ যদি আপনি বলেন যে ভিতর থেকে যদি কোর লোক বা পাওয়ারফুল আওয়ামী লীগাররা, মানে ভেতরের এটা করে থাকে, বাট তারা তো আসলে সবই পেয়েছিলেন, মানে পাওয়ার, এত বড় একটা দলের এত সুন্দর জায়গা, তারপরেও মানে ওনাদের কম্প্রোমাইজ করার এই প্রবণতাটা কেন? প্রলোভন, প্রলোভন, প্রলোভন। যে ওকে। লোভী, তাকে আপনি যে কোনো কিছু লোভ দেখাইলে সে তো একটা কিছু করবে নাকি? আপনি, উই আর টকিং অ্যাবাউট হিয়ার মিলিয়ন্স অফ ডলার্স, ঠিক আছে, হাজার হাজার কোটি টাকার লেনদেন, তাই না? এখন এই নেতারা কই? আপনি ওবায়দুল কাদেরের নাম লাস্ট শুনছেন কবে? ওই 4 তারিখ তার শেষ ঘোষণা ছিল তোমরা বাসায় চলে যাও। হ্যাঁ, কালকে আর্মি আসছে, কোনো সমস্যা নেই, জরুরি অবস্থা। দ্যাট ওয়াজ হিজ লাস্ট ডিরেকশন। এখন কই উনি? উনি কি সেনানিবাসে? উনি কি এই কারাগারে? উনি কোথায়? মানে নানক কেন এসা কথা বলবে আওয়ামী লীগের হয়ে? ওয়াই? বুঝছি। হ্যাঁ, সেটাই, মানে মানে ওবায়দুল কাদেরদের মতো মানুষ যদি কম্প্রোমাইজ হতে পারে, সেখানে আসলে দল ও নেতার কি বা করার থাকতে পারে? ওই যে আপনি সিরাজউদ্দৌলার কথাটা টানলেন, আর ওবায়দুল কাদের তো একদম ভেটারান একজন পলিটিশিয়ান। ওনার হুম। তো স্ট্র্যাটেজিক্যালি আরো অনেক বেশি ইয়ে না, হওয়ার আমি কথা আমি ছিল। আমি আমি একেবারে দায়িত্ব নিয়ে ওনার নামটা বললাম, হুম। দায়িত্ব নিয়ে বললাম। উনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওয়ার ইজ ই নাও? উনি মারা গেলে সেটাও তো বিবৃতি আসা উচিত নাকি? আসার কথা। তাই না? রাইট। আমি জি। বুঝতে পারছি। তো আওয়ামী লীগের মতো এরকম একটা ঐতিহ্যবাহী দল অনেক চ্যালেঞ্জ কিন্তু, মানে থ্রু আউট, যে আপনি গত 75-এর পর থেকে আপনি যদি চিন্তা করেন, বা 75-এর আগের বছর থেকেও চুপ করে আসছে, চ্যালেঞ্জ মোকাবেলা করছে, এবং 2001-এও পড়ে গিয়ে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। তো এইবারে এরকম টানা 15 বছর 7 মাস টু বি এক্সাক্ট ক্ষমতায় ছিলেন, তো এখন যে মুখ থুবড়ে পড়া অবস্থা, এখান থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে, বা কৌশলটা কি হবে না, এখানে এখানে আমি দ্রুত? তো আমি শুরুতে একটা কথা বলে দিয়েছি। প্রথম কথা হলো যে রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগ বরাবর রাজপথের দল, জি। বরাবর। এবং 15 বছর আসলে রাজপথে দাঁড়ানোর প্র্যাকটিসটাই চলে গেছে। এখন যারা আসছে বেশিরভাগ মনে করেন ওই যে বসন্তের পাখি, ভাই ডাইকা পদ নিছে, টাকা কি দিয়ে পদ কিনছে। আমরা তো দেখতেছি ছাত্রলীগের অর্ধেকই এখন শিবির, তাই না? তো এটা তো ছাত্রলীগ দেখতেছে, আমরা আওয়ামী লীগ যুবলীগ দেখেন, তারা তো নিজেদের অস্তিত্ব প্রকাশ করেনি, কিন্তু দে আর টু। আচ্ছা, সেকেন্ডলি যেটা আওয়ামী লীগের উম, সবচেয়ে বড় যেই সমস্যাটা এখন মোকাবেলা করতে হচ্ছে, সেটা হচ্ছে জনগণ। কারণ মেটিকুলাস প্ল্যানের অন্যতম অংশ ছিল আওয়ামী লীগের শাসন ব্যবস্থা খারাপ, আওয়ামী লীগ দুর্নীতিবাজ, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই আওয়ামী লীগ যা করছে দেশের জন্য ভালো কিছু করেনি। এখন এখানে মেইন কম্পোনেন্ট কারা? বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে আপনার আর্মি হেল্প লাগবেই, যে কারণে অবৈধ অবৈধ ইউনুস ক্ষমতায় আসে। আবার আওয়ামী লীগের কাছ থেকে সরে গেছে আর্মি এবং জনগণ। এই জনগণ যখন বুঝবে যে না, আওয়ামী লীগের শাসন আমল আসলে ভালো ছিল, বা আমরা কমফোর্টে ছিলাম, ইট ওয়াজ আওয়ার কমফোর্ট জোন, শি ওয়াজ ডুইং সামথিং ফর আস, আমাদের ভিক্ষুক কমে গেছিল, পাকিস্তানের টাকার লগে আমাদের টাকার মানে কি দ্বিগুণ একটা ব্যবধান হয়ে গেছিল। হ্যাঁ, ওরা ওরা কান্নাকাটি করতো। হ্যাঁ, ইভেন ইন্ডিয়ান চ্যানেল গুলো কান্নাকাটি করতো যে বাংলাদেশ করতে। কোথায় উঠে যাচ্ছে, তাই না? এইটা আমাদের সহ্য হয় না আর কি। ঠিক আছে, যে মানে এটা হলো খাঁটি বাংলায় বললে হলো গিয়ে মনে করেন মানে ভালো পাকে, হ্যাঁ, খুঁজলে মানে ঘা বানানো। আমি মনে করি আওয়ামী লীগ আসলে এখন ওয়েট করতেছে বেসিক্যালি জনগণের ভিতর ওই আবেদনটা আসুক,
যে আমরা আওয়ামী লীগকেই চাই, ফিরিয়ে দাও আমাদের সেই সময়টা। এইটা যখন জনগণ বলবে, তখন আওয়ামী লীগ মাঠে নামার ক্ষমতা রাখে। বুঝছেন কিন্তু? হ্যাঁ, আওয়ামী লীগের আপনি ঘুরে দাঁড়ানো যেটা দেখছেন, এইটা কিন্তু আওয়ামী লীগ কোনো কালে প্রাসাদ ষড়যন্ত্র করে কিন্তু ক্ষমতা আসেনি। না, সব সময় জনগণের সঙ্গে নিয়ে আসছে, রাইট? রাজপথে একদম হ্যাঁ, জনগণকে সঙ্গে নিয়ে আসছে সঙ্গে নিয়ে। জনগণ। হ্যাঁ। জনগণ তাদের বসাইছে ক্ষমতায়। মানেই তো আওয়ামী লীগ মানেই তো জনতার মানুষ, মানে জনতা, তাই না? সো এই জনগণ যখন নামবে রাস্তায়, কোনো আর্মি দাঁড়াবে না সামনে, কোনো আর্মি দাঁড়াতে পারবে না। যে মুহূর্তে জনগণ মনে করেন পাশে দাঁড়াবে আওয়ামী লীগের, এবং তারা মনে করবে না আমাদের আওয়ামী লীগকে চাই, দ্যাট দ্যাট ডে উইল ডিসাইড এভরিথিং। কিন্তু এইটা জনগণের ভিতর থেকে আসতে হবে। আজকে ওরা না খেয়ে আছে, কত মানুষের চাকরি নেই, কত কলকারখানা বন্ধ হয়ে গেছে। সমস্ত সোশ্যাল বেনিফিট যেগুলা হ্যাঁ, হ্যাঁ, এগুলো বন্ধ বাদ হয়ে দেন গেছে। আপনি। আমাদের অর্থনীতির মূল ইয়ে ছিল হলো যে গভর্নমেন্ট সেক্টর, রাইট? গার্মেন্টস সেকশন। হ্যাঁ। তো এই সেক্টরটাই তো এখন মুক্ত হয়ে পড়ছে, তাই না? তাইলে এই যে এই মানুষগুলা, এই কোটি কোটি, মানে এই শ্রমজীবী মানুষগুলোর কথা বলি আমি, হ্যাঁ, কোটি কোটি মানে কি, কোটি সংখ্যাটা তখন যাব আমরা, যখন এরা এক এক কিন্তু একটা পরিবার চালায়। একটা শ্রমিকের উপর নির্ভর করে 5 থেকে 7 জন মানুষ, মানুষ। তাই না? আপনি যখন 10 লাখ মানুষকে বেকার করে দিলেন, সেই মুহূর্তে কিন্তু আপনি কোটিটা ছুঁয়ে ফেললেন, রাইট? এবং এরাই বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড ঠিক রাখছিল এক সময়। হ্যাঁ, আমাদের ওই যে রেমিটেন্স নিয়ে এত বড় বড় বড়াই করি আমরা। হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের কতটুকু, আর গার্মেন্টস সেক্টরের অবদান কতটুকু, এটা যদি আমরা একটু অঙ্ক করি, খুব ইজিলি মেলানো যাবে। সামথিং অ্যারাউন্ড 80% অর সামথিং লাইক দ্যাট, না? এরকমই এক্স্যাক্টলি। কিছু আমার আমার কাছে আছে। আমি এইটি এইটি না, এই 60, অ্যারাউন্ড 60। হ্যাঁ। 60-65 আমার কাছে জি। ছিল। এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। এই প্রসঙ্গে একটা কথা বলি। তা আপনি বলছেন যে এটা অর্গানিক্যালি জনগণের থেকে এই দাবিটা আসতে হবে। এই দাবিটা কি জাস্ট ওভার দ্য পিরিয়ড আসবে সেই জন্য অপেক্ষা করা, নাকি এই জন্য একটা আছে না যে মোটিভেশন বা মনে করিয়ে দেওয়া, অনেক সময় হয় না যে একটা প্রচার করা যে না এই ভালো মন্দের দিকগুলা তুলনামূলক আলোচনা করা, এবং এর সাথে যদি তাই করার স্ট্র্যাটেজি নিয়ে থাকে আওয়ামী লীগ যে না আমরা আমাদের সবকিছু আবার আমাদের আমরা যা করেছি ভুল করেছি সেটাও, এবং মানে অনেক কাজ তো করেছে, এটা তো অনস্বীকার্য না, বা অনেক একটা অবস্থান থেকে জননেত্রী শেখ হাসিনা আরেকটা উন্নতির একটা অবস্থানে রাইজিং স্টার বলা হতো আমাদেরকে, সেই জায়গায় নিয়ে গেছিলেন। তো এটা মানুষকে মনেও করিয়ে দিতে হয় হয়তো। যদি সেটা করেন, তাহলে কি এই যে পুরনো যেসব নেতাদের কথা বললেন উনারাই করাটা ঠিক হবে, নাকি নতুন তৃণমূল নেতা? আগে আমরা কি বলতাম যে আওয়ামী শুনেন, লীগের। হ্যাঁ। আমি আমি মনে করি দুঃসময় থেকে জি। নেতা তৈরি হয়, জি। যুদ্ধক্ষেত্র থেকে সেনাপতি তৈরি হয়। জি। ঠিক আছে? ওই যে পুরানো নামে বা কে কি এক সময় করতো, এগুলার উপর এগুলা বিবেচনা। এখন এই মুহূর্তে মানুষকে মনে করার জন্য, যেমন মনে করেন আমাদের এ টিম, যেটা আমরা জয় বাংলা ক্যাম্পেইন চালাচ্ছি, 10ই জানুয়ারি পর্যন্ত চলবে। তো এই যে লোকজন রিস্ক নিয়ে জয় বাংলা লিখতেছে, 2 জন মারাও গেল কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। এবং কেউ হাতে লিখতেছে, কেউ টাকায় লিখতেছে, কাগজে লিখতেছে, কিন্তু কেউ সাহস করে দেয়ালেও লিখতেছে। হ্যাঁ, এগুলোই তো মনে করায় দেওয়া। জয় বাংলা আছে মানে মুক্তিযুদ্ধ আছে, জয় বাংলা আছে মানে জয় বঙ্গবন্ধু আছে, জয় বঙ্গবন্ধু আছে মানে আওয়ামী লীগ আছে। ঠিক আছে? মানে আমরা, এরা কেউ হাওয়া হয়ে যায় নাই। খালি তোমরা চাও কিনা, আমাদের যদি চাও আমরা তোমাদের চেহারা দেখাবো, তোমাদের পাশে দাঁড়াবো, তোমাদের হয়ে লড়াইটা আমরাই লড়বো। তোমরা যদি বলো একবার তোমরা আমাদের চাও। অনেকে বলতেছে কিন্তু, আমরা বলছে প্রায় প্রচুর। টিকটকে দেখি প্রচুর, ছোট ছোট রিল দেখি, মানুষ বলতেছে কিন্তু আওয়ামী লীগ আমলেই ভালো ছিল, আমরা আওয়ামী লীগই চাই। হ্যাঁ। এখন আওয়ামী লীগের অস্তিত্ব তো তারা মানে বিপন্ন করে রাখছে, তাই না? বর্তমান সরকার, এই অবৈধ ইউনূস সরকার এটা বিপন্ন করে রাখছে। ওদের নেক্সট টার্গেট হচ্ছে বিএনপি। হ্যাঁ, তো দেখা যাক। এটাও একটা পলিটিক্যাল হইতে পারে কিনা, আই ডোন্ট নো ফর শিওর, যে বিএনপি কি আওয়ামী লীগরে ওই 90-এর মতো পাশাপাশি
কাঁধে কাঁধ রেখা লড়বে এই অবৈধ সরকারের বিরুদ্ধে, এটা সময় বলে দিবে। কারণ এই যে রাজপথে লড়াইয়ের যে অভিজ্ঞতা, এটা আবার বিএনপির আছে এখন। হ্যাঁ, কিন্তু জামাত যেভাবে তাদের টন্ট করতেছে, যেভাবে ডিজোন করতেছে, এইটা থেকে বিএনপি যদি শিক্ষা পায় এবং বুঝে যে না, আসলে আমাদের নিজের লড়াই নিজেরই করতে হবে, এবং সেই ক্ষেত্রে যদি ওই যে কৌশলিক, মানে কৌশল ঠিক করে, যেটা রাজনৈতিক মিত্রতা আসলে কৌশলের উপর, রাজনৈতিক কৌশলের উপর নির্ভর করে। ওরা যদি মনে করে না যে আওয়ামী লীগের আওয়ামী লীগের যে বিশাল বেসটা আছে, এদের আমাদের দরকার। কারণ এদের বয়স হতো আমাদের মতো এই যে বুড়া হয়ে গেছে, যারা একসময় রাজপথে লড়ে আসছে। হ্যাঁ, কিন্তু এরা কিন্তু ঠিকই নামবে আবার, এরা ঠিকই নামবে। এই 15ই আগস্টের শ্রদ্ধা দিকে মায়ের খাওয়া লোকজন, অপমানিত লোকজন, এদের সাহসটা দেখেন, তাই না? মরেও গেছে, ব্যাপার না। তারা মনে করছে যে আওয়ামী লীগের জন্য খাইছি, মায়ের খেয়েছে বঙ্গবন্ধুর জন্য খাইছি, ইটস ওকে। তো এইরকম মানুষও কিন্তু আছে যে এরকম মানুষই বেশি। মানে আওয়ামী লীগের ভোট ব্যাংক এখনো অন্যান্য যে কোনো দলের থেকে অনেক অনেক বেশি, কারণ প্রান্তিক মানুষ এখনো বলে যে আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, আমরা সেটাই চাই। আর যারা শেখ হাসিনা, হাসিনা তো কয় না শেখের বেটি বলে আর কি, শেখের শেখের বেটি। বেটি, হ্যাঁ, তো আজকালকে একজন বিএনপির একজন অনেক বড় নেতার বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন ওদের ফজলুর রহমান। উপদেষ্টা, হ্যাঁ বলছিলেন যে এটা যদি জানতাম তাহলে আমি ভাবতাম যে এরকম ষড়যন্ত্রের মাধ্যমে, তখন তো ওরা বলে নাই এই করবে, বঙ্গবন্ধুকে মুছে দিবে। তো রাইট। আওয়ামী লীগ নিয়ে তো আমরা অনেক কথা বলার আছে, সেটা তো আমি এখন একটু, না, এখানে আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য আমি যোগ্য লোকটা, এটা আপনাকে বলে রাখি। না হ্যাঁ, আমি পক্ষে শুনতে চাই না, আমি একটা আমি সম্মেলন পর্যালোচনা যেটা। হুম, আমি মনে করেন আওয়ামী লীগের হয়ে দায়িত্ব নিয়ে কিছু বলার ক্ষমতা আমি রাখি না। আমার যেটুকু রাখি সেটা হলো যে আমার ছাত্রলীগের একটা ব্যাকগ্রাউন্ড আছে। হুম। হ্যাঁ, আওয়ামী লীগের সাপোর্ট করি, আওয়ামী লীগের ভোট দেই, প্লাস গত ইলেকশনেও আমার মিডিয়া কমিটিতে একটা পোস্ট ছিল। হ্যাঁ, সো ওই দিক দিয়ে বলতে পারেন যে হ্যাঁ, আমি কিছুটা হলেও যোগ্য। কিন্তু আওয়ামী লীগের নীতি নির্ধারণী নিয়ে কথা বলার ক্ষমতা আমি রাখি না। ধন্যবাদ পিয়ার ভাই। এখন আমি একটা অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে আমাদের সংবিধান। এই সংবিধান নিয়ে এখন যা হচ্ছে, সংবিধানকে প্রথম প্রথম অনেক সাংবাদিককেও শুনেছি বলে আপনারা এগুলা করবেন করেন, অসুবিধা নেই, সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে নতুন করে লেখেন। তো সংবিধান লেখার বা সংবিধানকে অ্যামেন্ড করার কিন্তু একটা প্রক্রিয়া আছে, তাই না? 2/3 মেজরিটি নিয়ে পাশ হতে হবে বিল, রাষ্ট্রপতির কাছে, এটা একটা প্রক্রিয়া আছে। এবং সংবিধান হচ্ছে বাংলাদেশের একটা জন্মসনদ, তো মুক্তিযুদ্ধের একটা দলিল। এটাকে কি ছুঁড়ে ফেলা যায়? মানে এটার না, এইটা এরা একটা এরা সুন্দর ব্যাখ্যা আমি আপনার কাছে চাই। না না, এটার কোনো ব্যাখ্যা হয় না, এটা হলো একদল স্টুপিড যা খুশি বলতেছে। হ্যাঁ, এরা গিয়া হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই ছেড়েঙ্গা সেই ছেড়েঙ্গা, এগুলো বলতেছে তো, প্রতিদিন বলতেছে, তাই না? নিজেদের বহুত কিছু মনে করতেছে। কিন্তু তারা যখন ওই রাষ্ট্রপতিরই পদত্যাগ করাইতে পারে নাই, তখনই তো তারা বুঝে গেছে আসলে তাদের হ্যাডম কতটুকু, সাহস কতটুকু, বা শক্তি কতটুকু। এখন এই যে 31শে ডিসেম্বর কি দেখলাম আমরা, ছাত্র শিবিরের সম্মেলন, ওই জনশক্তি নিয়ে তারা শহীদ দিনের অনুষ্ঠান করলো সমন্বয়করা, তাই তো? এবং তাদের কিন্তু ছাত্র শিবিরের আব্বা ডেকে, চাচা ডেকে, দাদু ডেকে প্রশংসার গান গাইতে হয়েছে। হ্যাঁ, কিন্তু বাস্তবতা কি? মানুষ কি তাদের পাশে আছে? ছাত্র শিবির তো জনতা না, ছাত্র শিবির একটা সশস্ত্র জঙ্গি সংগঠন, এরাই নিষিদ্ধ সংগঠন যে আন্তর্জাতিকভাবে। হ্যাঁ, তো এরা যখন মুখ থেকে বলে বাংলাদেশের সংবিধান মানি না, এটা মানে তো মুক্তিযুদ্ধ মানি না, 71 মানি না। হ্যাঁ এটা তো তারা বলছে। হ্যাঁ, তারা বলে সংবিধান মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে দেবো। মুজিববাদী সংবিধানে কি আছে? বাঙালি জাতীয়তাবাদ আছে, গণতন্ত্র আছে, অর্থনৈতিক সমাজতন্ত্র আছে, তাই না? ধর্মনিরপেক্ষতা আছে। এগুলো আপনি ছুঁড়ে ফেলে দিবেন, ওই জায়গায় কি বসাইবেন বলেন? মানে এরা ওই যে যে ওরা তো আসলে বলছে, বোকার মতো কথা বলে এবং বুদ্ধিশুদ্ধি নাই, নিজেদের এরা মেধাবী মনে করে, কিন্তু আসলে কি মেধাবী না? কিসের মেধা? কোনো মেধাই নেই এদের। এদের টাকা দিয়ে কিনছে ইউনুস,
একদম ডলার দিয়ে কিনছে, এবং এইগুলা কিছুদিন পর দেখবেন পালাবে, পালানোর জন্য ইয়া করবে। এরা পালায় কই যাবে? আমেরিকা যাবে? আমেরিকা গেলেও মার খাবে। কানাডা যাবে, মার খাবে। ইউরোপে আসলেও মার খাবে। এদের কোনো মুক্তি নাই, মাফ নাই। হ্যাঁ, বাংলাদেশকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে আসছে কিছু অর্থের লোভে। সংবিধানের কি করবে ওরা? প্রশ্নই আসে না। এটা এটা কেউই, কোনো রাজনৈতিক দলই এটার পক্ষে দাঁড়াবে না। ইভেন বিএনপিও দাঁড়াবে না যে সংবিধান চেঞ্জ করে ফেলবে, এত সোজা। আগে নির্বাচন দাও, তারপর আমরা এটা নিয়ে ভাববো। এখন আপনার কি মনে হয় যে নির্বাচনের ব্যাপারে আসলে নির্বাচন ওরা তো নির্বাচন দিতে চাচ্ছে না, চাইবে না, নির্বাচনটা আসলে মানে কিভাবে করানো? না না, কালকে একটা, ওরা একটা এই নির্বাচন কমিশন যেটা বানাইছে, তাদের নাকি একটা রূপরেখা দেওয়ার কথা। আমার মনে হয় না তারা তারা এই মুহূর্তে যদি ক্ষমতাও ছাড়ে, তারা চাইবে সেনাবাহিনী এবং জামাত যুগ্মভাবে দেশ শাসন করুক। বিএনপি কে তারা আসতে দিবে না, এইটা আপনি নিশ্চিত থাকেন। আর এই মুহূর্তে রাজনৈতিক দল যারা আছে মোটামুটি ভোটে দাঁড়ানোর মতো এবং 100-র উপর আসন জেতার মতো, বিএনপি ইজ ওয়ান অফ দেম, রাইট? হ্যাঁ, জামাত জামাত দাঁড়াইলে তো জামাত 10টার বেশি আসন পায় না কোনো কালে। হ্যাঁ, ওরা কেমনে আশা করে ওরা 300 আসন ইয়া করবে? সো আওয়ামী লীগের খালি হওয়া আসনগুলো ধরলাম বিএনপি পাইলো, সেই ক্ষেত্রে কি করবে ওরা? কি এই সংবিধান চেঞ্জ করবে? বুঝতে পারছে না। বরং এই যে যা যা এই সরকারের সিদ্ধান্ত সব নালিফাই করবে, সব কয়টারে জেলে ভরবে। দ্যাটস মাই প্রেডিকশন, এবং এটাই হওয়া উচিত। এখন একটা আহ, ইয়ে করতেছে যে আওয়ামী লীগকে কি নির্বাচনে আসতে মানে দেওয়ার মতো, কি বলতেছে, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবে না, আওয়ামী লীগের নামই দেবে তুলতে না, না দিবে না। না না না, তার দেবে অর্থ না। কি এটা নির্বাচনটা হবে? কারণ বাংলাদেশে যদি 35 to 40% ভোট আওয়ামী লীগের থাকে, তাহলে ভোটাররা যাবে না। তাহলে তো সেই নির্বাচন ওইরকমই স্বৈরাচারী এক পেশে। এক্স্যাক্টলি, একদম। যেই যে অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচন বলে, উইল সি দ্য সেম থিং এগেন এন্ড এগেইন। আপনি আওয়ামী লীগের ভোট ব্যাংক রে অগ্রাহ্য করবেন কিভাবে? তারা কি বিএনপি রে ভোট দিবে, জামাতকে ভোট দিবে? প্রশ্ন আসে না। আওয়ামী লীগ যেটা করতে পারে, হয়তো স্বতন্ত্র পদে কেউ কেউ দাঁড়াইতে পারে, স্বতন্ত্র মার্কা নিয়ে, ওইভাবে হয়তো জিতে আসবে। কিন্তু সেটাও খুব মানে কৌশলে করতে হবে আর কি, তাই না? মানে এই কারেন্ট এমপিরা দাঁড়াইলে তো হবে না। কিন্তু এটা কি ঠিক হবে যে আওয়ামী লীগের মতো একটা দল একটা নির্বাচনে অংশই নেবে না, স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে, নৌকা মার্কাটাই ব্যালটে থাকবে না? তো এটা তো মানে এটার জন্য কি আওয়ামী লীগ বসে থাকবে বা এটা 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 সিদ্ধান্ত আপনি আমি দিব না, আমি শুরুতে বলছি এটা জনগণ দিবে। ওকে, বুঝতে পেরেছি। বুঝেছি আপনার কথাটা, এখন বুঝলাম আমি। আসলে জনগণের ভিতর থেকে আসতে হবে তারা কাকে চায়। কিন্তু কথা এক্স্যাক্টলি। হচ্ছে যে জনগণই কথা বলতে পারছে না। আমি একজনকে পারবে, 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 নিশ্চয়ই পারবে। এই আচ্ছা। সময়, এই সময়টার জন্য আমরা একটু অপেক্ষা করি। আর কতদিন মানুষের মুখ বন্ধ থাকবে, তাই না? তারা যে এই যান জবানের লড়াইয়ের কথা বলছে, হুম। ওইটা ওইটা তো এই যে জয় বাংলা হয়ে ফিরতেছে এখন, তাই না? এটা হলো জয় বাংলা লড়াই চলতেছে। আমরা তো দেখতেছি মানুষ সাহস নিয়ে এখন লিখতেছে জয় বাংলা, সাহস নিয়ে বলতেছে জয় বাংলা। অল্প, ধরেন 5 সেকেন্ডে একটা ভিডিও বানালো, সেটাও কম না কিন্তু। বাংলার মাটি, বাংলার আকাশ জানলো যে কেউ একজন জয় বাংলা বলতেছে, জয় বাংলা বলতেছে। এটা কিন্তু আশেপাশে মানুষ শুনবেও, তাই না? যে শুনবে তার ভিতরে একটা কিরে, এখনো দেখি এরা আছে। এবং এই থাকাটা শুধু ওই, মানে কি, তাদের থাকাটা আসলে উচিত, এটা মানুষের মধ্যে থেকে একসময় বেরো আসবে। দ্যাটস হোয়াট আই থিঙ্ক আওয়ামী লীগ ইজ ওয়েটিং ফর। নাহলে এই ইভেন আপার অনেক ফোন লিক হয়, ফোনের তথ্য লিক হয়। উনি এখানে যে কথাগুলো বলেন, এগুলো নির্দেশনামূলক কথা মনে হয় না আমার। উনি যেটা বলেন আসলে আওয়ামী লীগ কি ভালো করছে, উন্নয়ন করছে, সেটা মানুষকে ভুলায় দেওয়া হচ্ছে মিথ্যা অপপ্রচার দিয়ে। নেতা কর্মীদের উপর নির্যাতন চলতেছে, উনি যেটা বলতেছেন এটা পার্টি লাইনে বলতেছেন।
আবার কাউরে বলতেছে না যাও তোমরা যুদ্ধ করো, যাও তোমরা ঝাঁপাও, তোমরা মিছিল করো, Exactly. যা হওয়ার হবে। এটা কিন্তু বলতেছে না, উনি সবাই বলতেছেন তোমরা সেফ থাকো আগে, তোমরা সেফ থাকো, নিরাপদে থাকো, সময় আসুক, সময় আসলে দেখা যাবে। কিন্তু তোমাদের নিজের অস্তিত্ব বিপন্ন কইরা মাঠে নামাটা ঠিক হচ্ছে দরকার নাই এখন। কারণ আপনি দেখেন একদল হায়েনা, শৃগাল, হ্যাঁ, কুকুর কামড়া কামড়ি করতেছে, এইখানে আওয়ামী লীগের দরকার নেই, আসলে দরকার নেই। আওয়ামী লীগ অফ থাকলেই ভালো। মানুষ এদের চেহারাটা চিনতেছে তো এখন, কারা দুর্বৃত্ত কারা লুটেরা মানুষ এখন দেখতেছে না, কারা চাঁদাবাজি করতেছে মানুষ দেখতেছে না, কারা ব্যাংক ডাকাতি করতেছে দেখতেছে না মানুষ, কারা শেয়ার বাজার থেকে অর্থ লোপাট করতেছে দেখতেছে না মানুষ। আওয়ামী লীগ তো নাই, ফিল্ডে কোথাও নেই, তাহলে এগুলো হচ্ছে কেন? ইউনুস নিজের 666 কোটি টাকা মাফ করায় দিচ্ছে 5 বছরের Very জন্য। shameless. হ্যাঁ, 5 বছরের জন্য কর মওকুফ। এগুলো কি? My এগুলো কি God. মানুষের কি, মানুষ বাংলাদেশের মানুষ কি বোকা? তারা চুপচাপ দেখতেছে, যে জাস্ট ওয়াচিং। হ্যাঁ, কিন্তু ওই যে খুব শিগগিরই ক্ষুধার্ত মানুষের ভিড় বাড়বে। ক্ষুধার্ত মানুষ যখন রাস্তায় নামবে, বিপ্লব, আসল বিপ্লব কারে বলে ওরা দেখবে তখন। কিসের লাল বিপ্লবী, লাল ডিপি, সব সিদ্ধা হয়ে যাবে। এই যে এখন বাম গুলা মার খাচ্ছে না, এই যে কি আশাবুনি মায়ের খেলো, সাজু মায়ের খেলো, এরা কি? এরা লম্পটের লম্পট। ঠিক আছে, এরা আওয়ামী লীগের থেকে সব ধরনের সুবিধা নিছে, নিয়ে এই ইউনূসের গুণগান গাইছে, এখন নিজেরা মার খাইতেছে। এই ছাত্র ইউনিয়নের সভাপতিকে থাপ্পড় মারলো কিছুদিন আগে, এই পরশু দিনই হ্যাঁ তো। হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, তো তো এইগুলো হচ্ছে এদের কারবা, ইটস কামিং ব্যাক। সবাইরই কারবা আছে, ঠিক আছে। এবং আওয়ামী লীগ যদি ভালো করে থাকে বাংলাদেশের জন্য, আওয়ামী লীগ উইল বি ব্যাক, ইট উইল বি দেয়ার কারবা। তবে আমি চাইবো না যেসব দুর্বৃত্তরা নেতা ছিল বা দায়িত্বর অপব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, এরা ফেরত আসুক ক্ষমতায়। আমি এটা চাইবো না এজ এ সমর্থক। পিয়াল ভাই, দেশে কিন্তু একটা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে। তো এই যে এত বছরের এত মানে এত বছরের, তো এইরকম মানে জঙ্গিবাদী, যেমন আমরা হোলি আর্টিজান দেখে আমরা অবাক হয়ে গেছিল বাঙালি জাতি। এই যে উত্থানটা হলো, এই বিষয়টা, এটা কেমন করে? এটা তো একদিনে আসলে হয়ে যায়নি। না, এখন আপনি দেখেন হোলি আর্টিজানের পরই তো সরকার, মানে তৎকালীন সরকার এটাকে চেক এন্ড ব্যালেন্সে রাখছে না। হুম হুম। সব যত বড় ধরনের যোগী, মানে তখন আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক এমন ছিল যে ঢাকা শহরে পা দিছে মাত্র এক গ্রেপ্তার হয়েছে জঙ্গি। তার মানে কি, ইনফিল্ট্রেশনটা ওই রকম ছিল, ওরকম ছিল। তথ্য ওইরকম ছিল যে এই একটা জঙ্গি আসতেছে, ওরে ঢাকায় নামার সাথে সাথে অ্যারেস্ট করা লাগবে। আর ইউনুস কি করলো, ছেড়ে দিল। সবাইরে ছেড়ে দিল। নরসিংদী জেল থেকে 160 জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন তাহলে। হুম। এরা কি প্রাডো চৈরা বলে ব্লগার হত্যা ঠিক ছিল, আমি বাইরে থাকলে তো আরো কিছু মারতাম। হ্যাঁ, এদের কাউরে কিছু করা হচ্ছে না। পাকিস্তান থেকে অস্ত্র আসতেছে, এরা ট্রেনিং দিচ্ছে। হুম, ট্রেনিং এর ছবিও তো আমরা দেখতেছি। সব তো আর বাইরে আসে না, কিছু আসে। হ্যাঁ, মানে হচ্ছে, ট্রেনিং হচ্ছে। সো তারা একটা গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাচ্ছে, ইন দ্য নেম অফ রিলিজিয়ান, ইন দ্য নেম অফ ইসলাম। একটা আফগানিস্তান বানাবে, একটা ইয়া বানাবে, পাকিস্তানের অস্ত্র দিয়ে তারা মানে এই দেশটারে ছারখার করে দেবে। হ্যাঁ, এবং এইটা যদি যতক্ষণ না বুঝবে সাধারণ মানুষ, ততক্ষণ তো কিছু করা সম্ভব না। এই দেশ ভৌগোলিক ভাবে আফগানিস্তান হওয়ার মতো না, এই দেশ ভৌগোলিক ভাবে এই গৃহযুদ্ধ চালানোর মতো না। ইসলামী টেরোরিস্টদের আহ, বাসভূমি কোনোকালে বাংলাদেশ ছিল না, হবেও না, এটা আমার আশা। হ্যাঁ, এবং সবসময় আমি মনে করি ওই যে ঘুরে ফিরে আমার আস্থা জনগণে, তাদের প্রতিরোধে। আপনি যদি 2012 সালের অগ্নি সন্ত্রাস দেখেন, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ভয়ঙ্কর। হ্যাঁ, ওই সময়কার আপনি দেখেন যে এইটা কারা থামাইছিল, পুলিশ, সরকার পুলিশ। না, জনগণ। দেশের মানুষ মানুষ। জনগণ একদম ধৈর্য ধরে পিটাইছে, ধৈর্য ধরে পিটাইছে। রাস্তা পিটাইছে, ধৈর্য ধরে পিটাইছে। তো এই জনগণই আসলে সকল ক্ষমতার উৎস, এটা আমি মনে করি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি পিয়াল ভাই।
তো এরকম পরিস্থিতিতে এবং সবচেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধ নিয়ে আপনি তরুণ প্রজন্মের কে কিছু বলতে চান? কিছু বলেন। আমার সাথে এক আর্মি অফিসারের কথা হইলো। জি। সে বলল জেনজিদের জি। একেবারে জামাত যেই পার্টিকুলারলি যেটা ফিড করেছে সেটা হইলো মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা যেটা পড়ো সেটাকে তোমরা বিশ্বাস করো। বুঝেন? তাইলে এটার মানে কি একটা কনফিউশন ঢুকায় দেওয়া। এখন আজকে এই এই 54 বছর পরে এসে আপনি কি ইতিহাস তাদের শিখাইবেন? যা কিছু এভিডেন্স আছে, তাই না? সেটা তো ওপেনই আছে। লুকানো ছাপার কিছু নেই। কে স্বাধীনতার ঘোষণা দিছে, কে যুদ্ধ করছে, কে হেল্প করছে, কে আশ্রয় দিছে, সবই তো ওপেন। কারা আমাদের মানুষ মারছে, কারা দেখায় দিছে কোন বাড়িতে মুক্তিযোদ্ধা আছে বা কোন বাড়িতে স্বাধীনতা কামী আছে, এগুলো তো সবাই জানে। এখন ওরা বলে তুমি কি বিশ্বাস করো? এখন আর তরুণ প্রজন্মরা আমি কি করবো? তুমি কি পরের হাতে ভাত খাইবা না নিজের মাথার ব্যবহার করবা, নিজের প্রজ্ঞা মনন ব্যবহার করবা? when you do that you will be the gainer. তোমার উইজডম বাড়বে, আর নাহলে কি ইটস ইয়ার ব্যাড লাক, ইউর ব্যাড। অনেক ধন্যবাদ পিয়াল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমরা নিশ্চয়ই আবারও কখনো কথা বলবো, তখন হয়তো সময় ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, জি, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। নিশ্চয়ই। আপনিও ভালো থাকেন। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের কথা আপনাদের ভালো লাগবে, পিয়াল ভাইয়ের কথা। আপনারা সবাই ভালো থাকবেন। চলেন দেশটাকে ভালোবাসি, এই দেশটা আমাদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।